আচ্ছা, তো এ- এখন থেকে যেগুলো আর কি সেগুলা একটু অন্যরকম আর কি। এখানে কোনো অ্যালগোরিদম না, জাস্ট কিভাবে কাইন্ড অফ ওই হাইপার প্যারামিটার টিউরিং টাইপের আর কি। আহ, ঠিক বেটার করা যায় কিভাবে মেশিন লার্নিং মডেলকে, সেরকম। তো একটা নর্মাল মেশিন লার্নিং মডেল আসলে কি হয় এই জায়গায়, যে আমরা কিছু আচ্ছা, আমরা কিছু ডাটা ফিড করি মেশিন লার্নিং আমাদের মডেলের মধ্যে, সেটা হলো আমাদের ট্রেনিং ডাটা। সেই ডাটাগুলো ইউজ করে আমাদের ট্রেন হয় মডেলটা। মডেল উইল অটোমেটিক্যালি লার্ন সাম প্যাটার্নস। এরপরে আমার হলো সেইটাকে আমরা ইভ্যালুয়েট করতে পারি আর কি, যে কিরকম হয়েছে আমাদের। তো সেই ইভ্যালুয়েশন করার জন্য আমরা আরেকটা ডাটা সেট ইউজ করি, যেটাকে আমরা বলি টেস্টিং ডাটা সেট বা টেস্ট ডাটা সেট। তো এই ডাটা সেটটা হলো আমাদের অ্যালগোরিদম আগে কোনদিন দেখে নাই। তো সেটাতে কিরকম পারফরমেন্স করে সেটাতে আমরা একটা রাফ আইডিয়া পাইতে পারি যে আমাদের মডেলটা অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে কিরকম পারফর্ম করতে পারে। কারণ এটাই আমাদের আসলে গোল, যে আমরা আমাদের এক্সিস্টিং কিছু ডাটা সেট, লেভেল ডাটা সেট দিয়ে আমরা ট্রেন করাবো আমাদের আহ, আমাদের মেশিন লার্নিং মডেল হলো কিছু মানে কিছু প্যাটার্ন ধরতে পারবে, প্যাটার্ন শিখবে অটোমেটিক্যালি। সেই প্যাটার্ন ইউজ করে আমাদের ফিউচারে প্রেডিক্ট করবে। তো ফিউচারে আননোন ভ্যালুর উপর কিভাবে প্রেডিক্ট করতে পারে তার একটা আইডিয়া নেওয়ার জন্য আমরা টেস্ট ডাটা সেট ইউজ করি। সেই টেস্ট ডাটা সেট দিয়ে আমরা যেরকম অ্যান্সারটা পাই সেটা আমাদের একটা রাফ আইডিয়া দিতে পারে যে কিরকম হইতে পারে। তো সেই টেস্ট ডাটা সেটের উপর, পারফরমেন্সের উপর আমরা কমেন্ট করতে পারি যে আমাদের ডাটা সেটটা কি ভালো, খারাপ, নাকি ওভার ফিটিং, নাকি আন্ডার ফিটিং, এসব কমেন্ট করতে পারি আর কি আমরা। তো এটা হলো মেশিন লার্নিং পাইপলাইন। তো ওভারঅল আমরা যেভাবে করি সেটা হলো আমাদের কাছে একটা টোটাল ডাটা সেট থাকে, সেটাকে আমরা স্প্লিট করি 80%, 20%, 80-20 তে স্প্লিট করতে পারি। অথবা অনেক বেশি বড় ডাটা সেট হইলে 90-10 এ স্প্লিট করতে পারি, এরকম। তো আমরা সেই ডাটাটা স্প্লিট করব। তারপরে সেই ডাটাকে মেশিন লার্নিং অ্যালগোরিদম ট্রেন করানোর আগে আমরা কিছু প্রসেসিং করব আর কি, প্রি প্রসেসিং করব। সেইখানে আমাদের হইতে পারে ফিচার রিমুভাল, ইম্পিউটেশন করা, আমাদের যদি মিসিং ডাটা থাকে সেটাকে ইম্পিউট করতে পারি আমরা, স্ট্যান্ডার্ডাইজেশন করতে পারি, ফিচার সিলেকশন করতে পারি। এসব করে আর কি আমরা প্রসেস করার পরে আমরা হলো ওই প্রসেস ডাটাকে অ্যালগোরিদমে ট্রেন করতে পাঠাবো। ট্রেনড হয়ে গেলে আমরা ট্রেনিং পারফরমেন্সটা মেজার করব। আর একই সাথে ট্রেনড হওয়ার পরে আমাদের টেস্ট ডাটা সেটটাকে নিব, টেস্ট ডাটা সেটটাকেও সেম ভাবে প্রসেস করব। এরপরে আমরা সেই ট্রেন্ড মডেলের মধ্যে ফিট করব। তারপরে এতে আমরা টেস্ট ডাটা সেটের পারফরমেন্সটা পাবো। তারপরে আমরা অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস ব্যাপার, সেটা হলো যে দুইটা ডাটাকে আমাদের অ্যাকচুয়ালি প্রসেসিং করতে হবে, প্রি প্রসেসিং করতে হবে অ্যালগোরিদমে ফিট করানোর আগে। ট্রেনিং ডাটা সেটকেও প্রসেস করতে হবে, টেস্টিং ডাটা সেটকেও প্রসেস করতে হবে। এখন ট্রেনিং ডাটা সেটকে আমরা প্রসেস করতে পারি আমাদের যেসব মানে স্ট্যান্ডার্ডাইজেশন বা ইম্পিউটেশন আমরা করলাম, সমস্যা নেই। বাট টেস্টিং ডাটা সেটটা অ্যাকচুয়ালি এরকম ভাবে থাকে যে ও একটা একটা করে আসে আর কি। মানে একটা একটা করে টেস্ট ডাটা সেট বা এরকম কোয়েরি পয়েন্টের মতন করে আসে। আমরা প্রেডিকশন করি আর কি, আমাদের অ্যালগোরিদমটা প্রেডিকশন করে। আরেকটা টেস্ট ডাটা সেট আসে, আরেকটা প্রেডিকশন করে। এভাবে আমরা আস্তে আস্তে টেস্ট ডাটা সেটের প্রেডিকশনটা করি। তো একটা একটা করে এভাবে আসলে আমাদের পক্ষে হলো ওই সবগুলা টেস্ট ডাটা সেটের স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য যেই প্যারামিটার, মিউ, সিগমা, এগুলো জানা সম্ভব না। কিন্তু আমাদের প্রসেস তো করতে হবে ঠিকই। কারণ প্রসেস না করলে আমাদের অ্যালগোরিদমটা ট্রেন করা হয়েছে সাপোজ স্ট্যান্ডার্ডাইজড ডাটার উপর। আমরা যদি ডাটা ফিড করি তাহলে আমাদের বেটার অ্যান্সার দিবে না। তো প্রসেসিং ঠিকই করতে হবে। এখন তাহলে এরকম চিন্তা করতে পারো যে তাহলে আমরা স্প্লিট করার আগেই সবাইকে আর কি প্রসেসিং করে ফেলি। এটা একটা প্রবলেম। মানে সাদিক মনে হয় আসুস শুধু। আচ্ছা, হ্যাঁ আছি তুই ভাই। কি এটুক এটুক কি বলতে পারবি আমি যে মানে আছি। কেন কেন প্রবলেম? মানে আমাদের টেস্ট ডাটা সেটটাকেও প্রসেস করে অ্যালগোরিদমে ফিট করতে হবে টেস্ট ডাটা পারফরমেন্সের জন্য। আবার একই সাথে ট্রেন ডাটা সেটকেও প্রসেস করে অ্যালগোরিদমে ফিট করতে হবে ট্রেনিং করানোর জন্য। দুইটাকে আমার অ্যালগোরিদমে ঢুকানোর আগে আমাদের প্রসেস করে নেওয়া লাগবে।
এন্ড ট্রেন ডাটা সেটকে আমি প্রসেস করতে পারলাম আমি, কারণ আমাদের কাছে ট্রেন ডাটা সেট আছে, এতগুলা ট্রেন ডাটা সেট আছে। বাট টেস্ট ডাটা সেট আমার আসে হলে একটা একটা করে আসবে আর কি। একটা 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 ডাটা ডাটা আসলো, সেটাকে আমার অ্যালগোরিদম একটা প্রেডিকশন দিল, এরপর পরের ডাটা আসলো, ওটাকে প্রেডিকশন দিল। এরকম করে টেস্ট ডাটা সেট একটা একটা করে ঢুকবে। বাট টেস্ট ডাটা সেটের যে ডাটা গুলো আসবে সেগুলোকে আমাকে প্রসেস করে পাঠাইতে হবে। তো আমার কাছে যদি একটা একটা করে ডাটা আসে, তার তার তো আমি, আমি যদি ধর স্ট্যান্ডার্ডাইজেশন করতে চাই, তাহলে তার তো মিউ সিগমা এগুলো তো বের করতে পারবো না। বাট আমার তো এগুলো লাগবে ই করার জন্য, অ্যালগোরিদমে ফিট করার জন্য। তো আমরা কি করতে পারি, মানে আমরা শুরুতেই কি সব সব পুরো সব ডাটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করতে পারি কিনা, এটা কি একটা পসিবল ওয়ে হইতে পারে কিনা, বা এটা করলে কি সমস্যা হইতে পারে, বলতে পারবি? আচ্ছা, শুরুতে যদি সব ডাটাকে একসাথে স্ট্যান্ডার্ডাইজ করি তাহলে পরে তো মানে জিনিসটা এরর ধরার রেট তো কমে যাওয়ার কথা না, মানে সব একই হ্যাঁ, লেভেলে স্ট্যান্ডার্ডাইজ হইতেছে। হ্যাঁ, 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 এটাই। আমি যদি ফুল ডাটা সেটকে একসাথে যদি আমি মিউ এবং সিগমা ইউজ করে স্ট্যান্ডার্ডাইজ করি, তাহলে আমি ট্রেন ডাটা সেটের মধ্যে যেই মিউ আর সিগমা ইউজ করে করা হয়েছে, সেখানে আমার টেস্টিং ডাটা সেটের ইনফরমেশন আছে। আমি যদি সেই মিউ সিগমা ইউজ করে যদি ট্রেন ডাটা সেটকে প্রসেস করে আমি যদি অ্যালগোরিদম ট্রেন করি, তাহলে অ্যালগোরিদমের কাছে অলরেডি কিছু ইনফরমেশন আছে টেস্ট ডাটা সেটের। তো আর কি, যেটা আর কি আমাদের সেই ডাটা লিকেজ হবে আর কি। মানে আমার টেস্ট ডাটা সেটটা হওয়া উচিত কি, যে এটা হওয়া উচিত এরকম একটা সিনারিও, যে আমাদের আননোন ডাটা সেটে মডেল কিরকম পারফরমেন্স করবে তার একটা টেস্ট হওয়া উচিত। তো ও যদি একটা সেন্স থাকে যে অলরেডি যে কিছু এক আইডিয়া থাকে, তখন আর কি আমার অ্যালগোরিদম দেখা যাবে যে এরকম ভাবে অ্যালগোরিদমটা বানাবে যে আমার টেস্ট ডাটা সেট খুব ভালো আসতেছে, টেস্ট ডাটা 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 প্রশ্ন পারফরমেন্সও ফাঁসের। খুব, হ্যাঁ এই তো প্রশ্ন ফাঁস আর কি, খুব ভালো আসতেছে, কিন্তু অ্যাডমিশনে যে মারা খেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। একটা তো কোয়েশ্চেন আছে যে এখানে মিউ আর সিগমা এটা কি জিনিস? আরে মানে আর কি, আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন করতেছি, স্ট্যান্ডার্ডাইজেশন। তার জন্য কি আমাদের অরিজিনাল ডাটা সেটের আর কি মিন এবং ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দরকার হয় না, ওইটার কথা বলতেছে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, তো আমরা যেটা করবো সেটা হলো, ফার্স্ট অফ অল আমরা আগে ই করব না, আগে আমরা হলো ই করব না, কি বলে এই ডাটা প্রসেসিং করব না, আমরা আগে ডাটাকে স্প্লিট করব। স্প্লিট করার পরে আমরা ট্রেন ডাটা সেটকে প্রসেস করব। ট্রেন ডাটা সেটকে প্রসেস করার পরে আমরা যেই ইনফরমেশন গুলা পাবো, সেই ইনফরমেশন ইউজ করে আমরা টেস্ট ডাটা সেটকে প্রসেস করে অ্যালগোরিদমে পাঠাবো। ঠিক আছে। তো এই জন্য এখানে একটা জিনিস লেখা আছে, সেটা হলো একটা মিনিট, লেখা আছে জানিও তো না। আচ্ছা, এই যে এই জন্য আর কি ধর, এই যে এরকম যে আমরা যখন ইম্পিউটেশন করি, তখন আমরা কি করব, আমরা আমাদের যে ইম্পিউটেশনের যে আর কি অবজেক্ট, সেটাকে আমরা ফিট করব আগে, ফিট এবং ট্রান্সফর্ম করব ট্রেন ডাটা সেট দিয়ে। আর আমরা ট্রান্সফর্ম করব শুধু টেস্ট ডাটা সেট দিয়ে, মানে টেস্ট ডাটা সেট দিয়ে আমরা আর ফিট করব না। আমরা এই ট্রেন ডাটা সেট দিয়ে আমরা যে ফিট করলাম, সেই ইনফরমেশন ইউজ করে আমরা হলো টেস্ট ডাটা সেটকে ট্রান্সফর্ম করবো আর কি। এর ক্ষেত্রেও সেম, স্ট্যান্ডার্ডাইজেশনের ক্ষেত্রেও সেম। স্ট্যান্ডার্ডাইজেশনের ক্ষেত্রেও আমরা স্ট্যান্ডার্ডাইজেশনের যে অবজেক্ট, সেটাকে আমরা ফিট করব এবং ট্রান্সফর্ম করব ট্রেন ডাটা সেটকে। এরপরে সেই ইনফরমেশন ইউজ করে আমরা টেস্ট ডাটা সেট কে হলো আর কি ট্রান্সফর্ম করব। আচ্ছা, তো এটা হলো গেল যে ডাটা লিকেজ মানে কি আর কি। তো ডাটা লিকেজ মানে হলো যে আমার টেস্টিং ডাটা সেটের কোনো ইনফরমেশন যদি অ্যালগোরিদমে ট্রেন হওয়ার সময় লিক হয়ে যায়, সেটাই ডাটা লিকেজ। যাই হোক, তো আমরা আর কি অ্যালগোরিদম ট্রেন করলাম, আমরা ট্রেনিং পারফরমেন্স পাইলাম, টেস্টিং পারফরমেন্স পাইলাম। তো সেখান থেকে আমরা কিছু কমেন্ট করতে পারি। যেরকম আমাদের যদি ট্রেনিং পারফরমেন্স যদি অনেক বেশি, 99%, বা টেস্টিং ডাটার পারফরমেন্সটা কম, তাহলে আমরা বলতে পারি আমাদের আর কি মডেলটা ওভারফিট করতেছে, মানে আর কি আমাদের ট্রেন ডাটা সেটটার আর কি বেশি ভালোভাবে আর কি ই করে ফেলছে, ফিট করে ফেলছে, যার কারণে আর কি মানে জেনারেলাইজড প্যাটার্নটা ধরতে পারতেছে না আর কি। মানে বেশি ওভার ফিট করে ফেলতেছে আমার ডাটাটাকে। আর আমার যদি দুইটাই কম হয়, ট্রেন ডাটার পারফরমেন্সও কম হয়, টেস্টের পারফরমেন্সও কম হয়, এটাকে আমরা বলি আন্ডার ফিট। কারণ আমার আসলে ডাটার প্যাটার্নটাকে ধরতে পারেনি, আমার মডেলটা বেশি সিম্পল হয়ে গেছে।
আর এই ক্ষেত্রে আমার মডেলটা বেশি কমপ্লেক্স হয়ে গেছে, বেশি ভালোভাবে ফিট করে ফেলছে। মানে এতটাই ভালোভাবে ফিট করছে যে রিয়েল মানে আননোন ডাটা সেটেও এত মানে ভ্যারিয়েন্স যেটা, সেই ভ্যারিয়েন্সটা এত ভ্যারিয়েন্স থাকে না। যাই হোক, আচ্ছা। এই ফাহিম, আর আমার যদি, হ্যাঁ বল। ওই ওভারফিটিং আর আন্ডার ফিটিংটা একটু গ্রাফ দিয়ে একবার দেখাবি আরেকবার। আচ্ছা, এই যে ওভারফিটিং মানে ধর এটা আমাদের ডাটা, এখন এখন আমার এটা হলো ভালোভাবে ফিট করা হইতো, বাট আমার যদি এইভাবে ফিট করে ফেলে তাহলে কি আমার ট্রেন ডাটা সেটকে একটু বেশি ভালোভাবে ফিটিং করে ফেললো আর কি আমাদের লাইনটা। কারণ আমি যদি একটা টেস্ট ডাটা সেট নিই, এটা ধর আমার টেস্ট পয়েন্ট, কোয়েরি পয়েন্ট, তাহলে আমি যদি নর্মালি আগের মতন মানে ভালোভাবে ফিট করতো তাহলে এটা ভালো রেজাল্ট দিত আর কি। কিন্তু আমার ডাটা সেটটা এত বেশি ভালোভাবে ফিট করে ফেলছে ট্রেনিং ডাটা সেটের উপর, যে এখন আমার এইটার জন্য অনেক বেশি ইরর আসতেছে। আমার যদি এইখানে থাকতো, আমার এইখানে এত বেশি ইরর আসতেছে। তো এই জন্য আমাদের ট্রেনিং পারফরমেন্সটা খুবই ভালো, কারণ ট্রেনিং এ কি আমি দেখতে পাচ্ছি যে আমার সবগুলা ডাটা সেটটাই কি মানে ডাটা সেটটার সবগুলা ডাটা দিয়েই আমার লাইনটা গেছে, তার মানে আমার এরর খুবই কম, ট্রেনিং এররটা খুবই কম। এটুক ধর এরর বা এটুক এরর, এখানে অল্প এরর, এখানে অল্প এরর। বাট আমার যদি একটা কোয়েরি পয়েন্ট বা টেস্ট ডাটা সেট থাকে সেই ক্ষেত্রে এররটা অনেক বেশি। এটা হলো আমার ওভার ফিটিং, বেশি ওভার বেশি ভালোভাবে ফিট করে ফেলছে। আর আমার আন্ডার ফিটিং কেস হইতো যদি, আন্ডার ফিটিং কেস হইতো যদি সেম জিনিসটাই আমার যদি এরকম হয়ে যেত, এরকম হইলে কি হবে, আমার অ্যাকচুয়াল ডাটার যে প্যাটার্ন সেটা ধরতে পারে নাই আর কি। আমার যদি এখানে এরকম একটা ডাটা সেট থাকে তাহলে কি হচ্ছে, আমার এরর অনেক বেশি আসতেছে, আবার একই সাথে আমার ট্রেনিং এর এররও অনেক বেশি আসতেছে, ট্রেনিং এর এরর আমার অনেক বেশি আসতেছে। তো বলা যায় যে ও ট্রেনিং ও খারাপ পারফর্ম করতেছে, টেস্টিং ও খারাপ পারফরমেন্স করতেছে। এটা হলো আমার আন্ডার ফিটিং। আর ওভার ফিটিং হলো আর কি ট্রেনিং এ খুব ভালো রেজাল্ট করতেছে বাট টেস্টিং এ খারাপ রেজাল্ট করতেছে। আর ভালোভাবে ফিটিং হলো আর কি যদি দুইটাই মোটামুটি লেভেলে থাকে আর কি। এখন এরকম হইতে পারে যে ট্রেনিং এরটা কম, টেস্টিং এরটা বেশি, তো এটাকে আমরা বলতে পারি ট্রেনিং ডাটা নট ডাইভার্স ইনাফ। এটা হাইলি আনলাইকলি, মানে এটা খুব একটা কম হয়, বাট এটাও তাও ভালো আর কি, দুইটাই অ্যারাউন্ড নাইনটিজ এর ঘরে। আচ্ছা, এখন একটা একটা কথা কোশ্চেন হলো, আছে। হ্যাঁ বল। বল। আচ্ছা, এখানে বললে প্রথম সিনারিও ওভার ফিটিংটাও সমস্যা, আন্ডার ফিটিংও সমস্যা, আবার ট্রেনিং ডাটা নট ডাইভার্স এনাফ, এটাও তো প্রবলেমেটিকই শোনাইতেছে। তাহলে অ্যাকচুয়ালি ভালো না সিনারিও না, কোনটা? আচ্ছা না, মানে ভালো সিনারিও হইতো যদি ট্রেন ধর আমার 87, টেস্ট ও আমার 85, অথবা আমার যদি এরকম হইতো যে ট্রেন 70, টেস্ট ধর আমার 69। এখন একটা জিনিস হলো, এই যে এই কনসেপ্টটাকে আমরা বলতেছি আন্ডার ফিটিং, আমাদের ভালো হয় নাই বলতেছি, আবার একই সাথে এইটাকে আমরা বলতে পারি যে বেটার, ভালো হইছে। এখন এটা ডিপেন্ড করবে কিসের উপর, ডিপেন্ড করবে আমাদের বেস লাইনটা কিসের উপর, বেস লাইনটা কেমন তার উপর বুঝাচ্ছে। মানে কথা হলো যে আমার এই যে বেস লাইন, বেস লাইন মানে কি ধর আম, যেমন লিনিয়ার রিগ্রেশন এবং কেএনএন এ আমার পারফরমেন্স এর বেস লাইন হলো আদার মডেল। তো আদার মডেল যেমন ধর অন্য একটা আরেকজনের পারফর্ম করা একটা মডেল আমি নিলাম, যে মডেলটা আমার 90% অ্যাকুরেট। এখন যদি তোর মডেলের ট্রেনিং পারফরমেন্স যদি 90 না হোক, ধর 87, 87 এবং ট্রেন তো মানে ধর তোর মডেলের ট্রেনিং পারফরমেন্স 87 এবং টেস্টিং পারফরমেন্স 88, সেক্ষেত্রে আর কি আমরা বলবো তোরটা ভালো। আবার যদি এরকম হয় যে খুবই কঠিন একটা প্রবলেম, মানে আর কি এরকম একটা প্রবলেম যেটা অন্যান্য মডেলেও আমরা হাইয়েস্ট 75% অ্যাকুরেট রেজাল্ট করতে পারছে ওরা, সেখানে যদি তোর যদি ট্রেনিং ট্রেনিং পারফরমেন্স যদি 74, টেস্টিং পারফরমেন্স যদি 73 হয়, তাহলে আমরা বলবো সেটাকে ভালো। ঠিক আছে, তো এটা বেসলাইনের উপর ডিপেন্ড করবে যে আমরা কাকে ভালো বলবো বা খারাপ বলবো, বাট ওভারঅল জেনারেল আইডিয়া হলো যদি ট্রেনিং ডাটা সেটে ট্রেনিং পারফরমেন্স এবং টেস্টিং পারফরমেন্স দুইটাই লো থাকে তখন আন্ডার ফিটিং, যদি ট্রেনিং হাই বাট টেস্টিং ডাটা সেট এর পারফরমেন্স লো সেটাকে আমরা ওভার ফিটিং বলবো। আর যদি দুইটাই কাছাকাছি থাকে এবং বেশি থাকে তাহলে আমরা বলবো ভালো। তো ভালো কাকে বলবো সেটারও আবার একটা বেস লাইন আছে, সে বেস লাইন
লিনিয়ার রিগ্রেশন KNN এর জন্য আদার মডেলের পারফরমেন্স বেসলাইন হইতে পারে, আর ডিপ লার্নিং এর জন্য বেসলাইন হইতে পারে হিউম্যান লেভেল, একজন মানুষ কিভাবে করতে পারে। যেরকম আমি যদি বলতে চাই যে ক্যাট ভার্সেস ডগ, তো ক্যাট ভার্সেস ডগ এটা ডিপ লার্নিং এর একটা উদাহরণ হইতে পারে। এখন আমি যদি বলি হিউম্যান লেভেলের পারফরমেন্স আমার কত 100%, কারণ আমি লিস্ট ধর বললাম, বা 100% না বলি, আমার ধর পারফরমেন্স 99%, যে আমি 99% আলাদা করতে পারবো। তো তখন ওইটা হবে আমার হলো কি বলে পারফরমেন্সের বেস লাইন। তখন আবার এটা খারাপ, 87% অ্যাকুরেসি খারাপ, তখন 95% অ্যাকুরেসি বেটার অ্যাকুরেসি, এরকম ব্যাপার। যাই হোক, আচ্ছা, তো ভ্যালিডেশন স্কিম, তো এখানে হলো, আচ্ছা এখানে হলো যেটা মাত্র বললাম সেটাই বুঝাইছে আবার এখানে, যে এটা হলো ট্রেনিং পারফরমেন্স, এটা হলো টেস্টিং পারফরমেন্স, দুইটাই হাই, এটা বেটার। যদি ট্রেনিং পারফরমেন্স হাই হয়, টেস্টিং পারফরমেন্স লো হয়, এটা হলো আমাদের ওভার ফিটিং। যদি ট্রেনিং পারফরমেন্স এটা যদি দুইটাই লো হয় তাহলে আমার আন্ডার ফিটিং। আর যদি ট্রেনিং পারফরমেন্স লো এবং টেস্টিং পারফরমেন্স হাই, এটা মানে কি বোঝায়, যে আমার অ্যালগোরিদম আমার ডাটা যেটা দিয়ে ইউজ করে ট্রেন করছে সেটাই খুব একটা ভালো পারফর্ম না করলেও আননোন ডাটায় ভালো পারফর্ম করে। মানে এটা হওয়ার কথা না নর্মালি, বাট যেহেতু আননোন ডাটায় ভালো পারফর্ম করে তাই আমরা এটাকে মোটামুটি ওকে বুঝতে পারি। বাট এটা ভালো আর কি, দুইখানেই ভালো রেজাল্ট করা ভালো। আচ্ছা, তো আমাদের এই যে এরকম ভ্যালিডেশন স্কিম, মানে এখন আমরা যে এরকম ভ্যালিডেট করব কিভাবে, কারণ কথা হলো যে ভ্যালিডেশন করারও বিভিন্ন ধরনের ওয়েতে করতে পারি। আমরা আমাদের টোটাল ডাটা সেটকে আমরা যদি 80-20 তে র্যান্ডমলি স্প্লিট করি, এরপরে আমরা ফার্স্ট পার্ট 80 দিয়ে ট্রেন করলাম, পরের পার্ট আর কি 20 দিয়ে আমরা হলো টেস্ট করলাম। এখন এটাতে প্রবলেম কি, যে আমি ফার্স্ট অফ অল আমি ফার্স্টের এইটুকু পার্ট দিয়ে আমি ট্রেন করলাম এবং এইটুকু পার্ট দিয়ে আমি টেস্ট করলাম, এবং দেখা গেল যে আমার পারফরমেন্স আসলো 90%। আমি পরের বার এইটুকু দিয়ে ট্রেন করলাম এবং এইটুকু দিয়ে টেস্ট করলাম, আমার পারফরমেন্স আসলো 85%। এরপর এবার দেখা গেল আমি র্যান্ডমলি এইটুকু এরিয়া নিয়ে ট্রেন করলাম আর এইটুকু দিয়ে টেস্ট করলাম, আমার অ্যান্সার আসলো 78%। মানে র্যান্ডমলি যদি আমি পিক করি তাহলে আমার অনেক জাম্প করতে পারে আর কি। তো ফার্স্টে আমরা 85, 82, 94, তো উই ক্যান নট গেট দি অ্যাকচুয়াল মডেলস পারফরমেন্স বাই দিস ওয়ে বিকজ পারফরমেন্স ইজ জাম্পিং। তো এটা হলো একটা ওয়েতে। এরপর এটা হলো ক্রস ভ্যালিডেশন। ক্রস ভ্যালিডেশনের মধ্যে আমরা র্যান্ডমলি স্প্লিট করব না, আমরা পুরো ডাটা সেটকে 5টা ভাগে, আমরা যদি 5 চিন্তা করি, আমরা 5টা ভাগে ভাগ করব। এরপরে আমরা করব কি, প্রথম 4টা ভাগ দিয়ে ট্রেন করব আর এটা দিয়ে টেস্ট করব। এরপরের বার এই 3টা দিয়ে ট্রেন করব আর এটা দিয়ে টেস্ট করব। তারপরের বার আমরা এই 2টা এবং এই 2টা দিয়ে ট্রেন করব, এটা দিয়ে টেস্ট করব, এরকম যে F1 থেকে F4 পার্টটা দিয়ে ট্রেন করব, F5 দিয়ে টেস্ট করব, আমাদের অ্যাকুরেসি যেটা পাবো। এভাবে আমাদের 5বার ভিন্ন ভিন্ন বারে আমরা আর কি ভিন্ন ভিন্ন পার্টের ডাটা সেট নিয়ে ট্রেনিং টেস্টিং করব। এরপরে আমাদের এভারেজ করতে পারি আমরা, তাহলে আমরা একটা ওভারঅল আইডিয়া পাবো যে আমাদের যে ডাটা সেটটা আছে তার দিয়ে যে মডেলটা তৈরি হয়েছে সেটা কিরকম এভারেজে পারফরমেন্স করতেছে। তো এই ক্ষেত্রে ভ্যালিডেশনটা মোর স্টেবল আগের ক্ষেত্রে। আগেরটা তো র্যান্ডমলি করতেছিলাম, আগেরটা আমার জাম্প করতে পারতো, বাট এইবার যেহেতু আমি ডাটা সেটের প্রত্যেকটা পার্টি একবার আমি টেস্টিং এর জন্য ট্রেনিং এর জন্য ইউজ করতেছি, তো ওইটার এভারেজটা আমার মোটামুটি স্টেবল একটা অ্যান্সার দিবে, একটা স্টেবল একটা দিবে যে কিরকম হইতে পারে। আচ্ছা, আর এখানে অবভিয়াসলি টাইম বেশি লাগবে কারণ আমি 5বার মডেলকে ট্রেন করাচ্ছি। তো এই জন্য আমাদের যদি লার্জার ডাটা সেট হয় আমরা হলো এই এটা করি না, অথবা আমাদের কি ভাগটা কম করি আর কি। মানে এটাকে আমরা বলতে পারি কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। এটাকে আমি এর আগের বার 5টা ভাগে ভাগ করছি। তো 5টা ভাগে ভাগ করায় আমার টোটাল পারফরমেন্স, আমার টোটাল মডেলটাকে ট্রেন করানো আছে 5বার। আমি যদি এটাকে 10টা ভাগে ভাগ করি তাহলে কি হবে, আমি প্রথমবার প্রথম 9টা নিব, একটা দিয়ে টেস্ট করাবো, তারপরের বার আর কি আরেকটা 9টার সেট নিব আর আরেকটা দিয়ে টেস্ট করাবো। তো এরকম আমার যত বেশি এই কে ফোল্ড, কে এর ভ্যালু যত বেশি বাড়বে, 10, 15, 20,
যত বেশি পারবে আমার তত বেশি আমার হলো আর কি বেশি ট্রেন করাইতে হবে আর কি, মানে বেশিবার মডেলকে ট্রেন করাইতে হবে। তো বেশি বড়টা ডাটা সেট হইলে আমরা ছোট কে ইউজ করবো আর কি। আচ্ছা, তো একটা কোয়েশ্চেন আছে। আম, হুম আমার যদি আমি কে এর ভ্যালু যদি বাড়াই, তার মানে আমার কি হইতেছে? আমার ট্রেনিং ডাটার পরিমাণ বাইরে যেতেছে, টেস্টিং ডাটার পরিমাণ কমে যেতেছে, তাই না? তো এটা কি কোনো সমস্যা না? অ্যাকচুয়ালি ট্রেনিং ডাটা বাইরে গেল, টেস্টিং ডাটা কম, মানে এই ইমব্যালেন্সটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে কিনা? আচ্ছা, এইটাই প্রবলেম তৈরি করবে যখন তোর ডাটা সেটটা হলো ইমব্যালেন্স থাকবে আর কি। ইমব্যালেন্স মানে আমাদের ওই যে মেজরিটি ক্লাস এবং মাইনরিটি ক্লাসের সংখ্যা যদি সমান না হয়, তখন এই প্রবলেমটা করবে বলতে কি, আচ্ছা আরেকটা কথা হলো আমাদের 5, 10, 15 এর বেশি আমরা মানে নেই না আর কি, মানে 5, 10, 15, 20, মানে এরকম না যে আমাদের কাছে ধর আছে হাজার হাজার মিলিয়ন ডাটা সেট আছে। তো সেই ক্ষেত্রে আর কি ভাগ করলে অত বেশি চেঞ্জ সমস্যা নাই। বাট কম ডাটা সেট হইলেও বা আমার প্রবলেম হবে যখন আমার ইমব্যালেন্স থাকবে তখন। ইমব্যালেন্স থাকলে প্রবলেম হবে কি হবে আমি বলি। আমাদের ধর ডাটা সেটটা এরকম যে আমাদের মেজরিটি ক্লাস হলো সাপোজ 1,000টা, 10,000টা, আর মাইনরিটি ক্লাস হলো আমার 100টা। এখন আমি যদি কে সাপোজ, আচ্ছা আমি এটাকে একটু করি, ধর এটা 10,000 না, এটা হলো 9,900, মানে ওভারঅল 10,000 হইলো আর কি। আচ্ছা এখন আমি যদি 10 নেই, তাহলে আমাদের প্রত্যেকটা বার আমার ট্রেনিং টেস্টিং এর মধ্যে কি কি থাকবে, আমার ট্রেনিং আমি 10 ভাগের 1 ভাগ আমার হলো টেস্টিং এ যাবে। তো 10 ভাগের 1 ভাগ মানে কি আমার প্রত্যেকটা টেস্টিং এ 1,000টা আর কি ডাটা সেট থাকবে। এখন এরকম হইতে পারে যে 1,000টার মধ্যে আমার মাইনরিটি, আচ্ছা মাইনরিটি না মেজরিটি 999টা থাকলো এবং মাইনরিটি আমার থাকলো একটা। তাহলে একটা প্রবলেম, কারণ আমার, বা এরকমও হইতে পারে যে আমার মাইনরিটি 0, কারণ আমার যেহেতু মাইনরিটির ভ্যালু কম। বুঝতে পারছোস? তো এরকম যদি আমার ইমব্যালেন্স ডাটা সেট থাকে, তখন হলো এইরকম প্রবলেম হইতে পারে যে আমাদের মেজরিটি ক্লাস 95টা এবং মাইনরিটি ক্লাস 5টা, অথবা মেজরিটি ক্লাস 100টা, মাইনরিটি ক্লাস একটাও না। কিন্তু এই প্রবলেমটা আবার আমার আর কি কে এর ভ্যালু কম নিলে এই প্রবলেমটা একটু কম প্রবলেম হবে। মানে আমি যদি এখন কে যদি 5 নিতাম, তাহলে আমার প্রত্যেকটার মধ্যে থাকতো কয়টা, 200টা করে। তো তখন আমার 100র মানে মাইনরিটি ক্লাস থেকে বাদ পড়ার চান্সটা কম, তাই না? মানে আমার যদি আর কি 10টা ভাগে ভাগ করি, 10 ভাগের মধ্যে একটা ভাগের মধ্যে মাইনরিটি ক্লাস না পড়ার একটা সম্ভাবনা থাকতেও পারে। বাট আমি যদি এটাকে 5টা ভাগে ভাগ করি, তার মধ্যে মাইনরিটি ক্লাস না পড়ার সম্ভাবনা আগের থেকে কম। এই তো মেজরিটি এই মাইনরিটি ক্লাস বলতে কি বুঝাইতেছিস? মেজরিটি মাইনরিটি ক্লাস বলতে কি, ধর আমি যদি ক্যাটাগরিক্যাল ডাটা চিন্তা করি, যে ধর ক্যান্সার নট ক্যান্সারের মতন চিন্তা কর, যে আমাদের এরকম 1,000টা উদাহরণ আছে ক্যান্সার না, 100টা উদাহরণ আছে ক্যান্সার হ্যাঁ, মানে ক্যান্সারাস পেশেন্টের উদাহরণ। এরকম মানে একটা মানে যেই ক্লাসটার ভ্যালু বেশি সেটাকে আমরা মেজরিটি ক্লাস বলতেছি। মানে ধর তুই এরকম ডাটা সেট ইউজ করলি যেই ডাটা সেটের মধ্যে 1,000টাই ক্যাট আর 10টা ডগ, এরকম মানে 1,000টা ক্যাট আর 10টা ক্যাট না। বুঝতে তো পারছি, বুঝতে পারছি। তোর অ্যালগোরিদম কি করবে যে সে মানে বের করবে যে ক্যাট নাকি নন ক্যাট না। তো টেস্টিং এর মধ্যে যদি আমার কোনো ক্যাটই না থাকে, বা ট্রেনিং এর মধ্যে যদি আমার ক্যাটই না থাকে, তখন আর কি সমস্যা? তো তাহলে শিখতে পারবে না আর কি, বা শিখতে কম পারবে, বা হয়তো টেস্টিংটা ভালো পারফরমেন্স দিবে না। তো কে এর ভ্যালু বেশি করা যাবে না যদি আমার ইমব্যালেন্স লার্নিং হয় আর কি। তো ইন ইমব্যালেন্স লার্নিং কে যত বেশি বাড়বে, টেস্টিং ইমব্যালেন্স তত বেশি বাড়বে। তো এইসব জিনিস ইউজ করে হলে আমরা মোটামুটি কে এর ভ্যালু চুজ করতে পারি। প্লাস আমাদের বেশি বড় ডাটা সেট হইলে কে এর ভ্যালু কম নিব। কারণ এটাও তো ঠিক যে কে যদি আমি 10 নেই, তাহলে আমার অ্যালগো মানে মডেলটা ট্রেন করানো লাগতেছে 10 বার। কে এর ভ্যালু 15 নিলে মডেল ট্রেন করা লাগবে আমার 15 বার। তো বেশি বড় ডাটা সেট হইলে 15 বার মডেলটাকে ট্রেন করানোটা বেশি কঠিন।
আচ্ছা, আর আছে রিপিটেড কে ফোল্ড, সেটা হলো জাস্ট K5 নিলাম এবং আমি রিপিট 3 নিলাম, তাহলে আমি টোটাল 15 বার আর কি মডেলটাকে ট্রেন করাবো। বেশ, এটা আর আর কিছু বলা নাই এই ব্যাপারে, মানে এটা আরো বেশি স্টেবিলিটি দিবে, আরো টাইম লাগবে আচ্ছা, বেশি। রিপিটেড কে ফোল্ড এটা কি বললি? কে নিলি 5 আর 3, আরেকবার একটু প্লিজ। মানে মানে ধর তোর এইটা ডাটা সেট, তুই প্রথমবার একে 5টা ভাগে ভাগ করলি, এই 5টা ভাগে ভাগ করলি। এখন তুই এই 4টা নিলি ট্রেনিং এ, এটা নিলি টেস্টিং এ। এরপরে কি করবি তুই? তুই হলো এই 3টা নিবি ট্রেনিং এ, এটা নিবি ট্রেনিং এ, এটা দিবি টেস্টিং এ। এরকম করে তুই 5 বার করবি আর কি, মডেলটাকে ট্রেন করবি। 5 বার ট্রেন করার পর তুই যদি আর কি রিপিট ইকুয়াল টু থ্রি চুজ করস, তুই আবার ওই ডাটা সেটটাকে র্যান্ডমলি 5টা ভাগে ভাগ করবি। এবার আবার তুই 5টা ভাগে 4টা ভাগ ইউজ করবি ট্রেনিং এ, একটা ভাগ ইউজ করবি টেস্টিং এ। আবার মানে আর কি, মানে এই আমি রিপিটের ভ্যালু 3 নিলাম, মানে একবার 5টা কমপ্লিট হওয়ার পর একটা সাফল দিল, আবার রিপিট করলো, হ্যাঁ, আবার আবার একটা সাফল দিল, হ্যাঁ আবার হ্যাঁ একটা। হ্যাঁ, বুঝতে এরকম পারছি। মানে ধর K = 10 এবং রিপিট ইকুয়াল টু 5 হলে আমার অ্যালগোরিদম টোটাল 50 বার ট্রেন হবে আর কি। তো এটা আরো ভালো, স্টেবিলিটি আরো স্টেবল অ্যান্সার দিবে, বা টাইম অনেক বেশি লাগবে। আর আরেকটা জিনিস, এটা হলো স্ট্র্যাটিফাইড কে ফোল্ড। এটা হলো যে একটু আগে যে ইমব্যালেন্স রেশিওর কথা বলছিলাম, সেটার জন্য বেটার। যে ইমব্যালেন্স রেশিওর মধ্যে আমি যখন মানে আর কি বের করতেছিলাম, তখন আমার এরকম হইতে পারতো না যে কোনো একটা ক্লাসের মধ্যে বা কোনো একটা ফোল্ডের মধ্যে আমার মেজরিটি মাইনরিটির যে রেশিও সেটা খুবই খারাপ, মানে যেরকম 100/0। তো স্ট্র্যাটিফাইড কে ফোল্ডে আর কি এটা হবে না। স্ট্র্যাটিফাইড কে ফোল্ডে হলো আমার অরিজিনাল যে রেশিওটা ছিল, প্রত্যেকটা ফোল্ডে সেই সেম রেশিও মেনটেন করবে আর কি। আমার অরিজিনাল রেশিও যদি 1:10 থাকে, যে আমার টোটাল আর কি এর মধ্যে টোটাল যে যতগুলো আমার এক্সাম্পল, তার মধ্যে 1000টা মেজরিটি, 100টা মাইনরিটি ক্লাস, মানে রেশিও 1:10। তার মানে সেই ডাটা সেটকে আমি যদি এখন আর কি ফোল্ড করি, মানে কে নাম্বার অফ ফোল্ডে বিভক্ত করি, প্রত্যেকটা ফোল্ডে আমার মেজরিটি এবং মাইনরিটি ক্লাসের রেশিও থাকবে 1:10। তো এটা আর কি আমাদের ইমব্যালেন্স লার্নিং এর জন্য ভালো। আমাদের এরকম হবে না যে কোনো একটার মধ্যে অ্যাক্সিডেন্টালি জিরো মাইনরিটি ক্লাস পড়ে যাবে। আচ্ছা, তো মেইনটেনিং দ্য সেম ক্লাস রেশিও ইন অল ফোল্ডস। আচ্ছা, তো এতক্ষণ যেটা করলাম সেটাকে বলা হয় ইন্টারনাল ভ্যালিডেশন। ইন্টারনাল ভ্যালিডেশন মানে হলো আমরা যেই ডাটাটা ইউজ করে আমরা টেস্টিং করতেছি, সেই ডাটাটা আসলে একই সোর্স থেকেই আসতেছে। মানে আমরা ফোল্ডিং করতেছি ঠিক আছে, বাট সেই ডাটা সেটটা সোর্স তো আর চেঞ্জ হচ্ছে না। বাট আমাদের অ্যাকচুয়াল গোলটা কি, যে একদম কমপ্লিটলি আননোন যদি কোনো ডাটা সেট থাকে, সেটা থেকে এরকম পারফর্ম করবে সেটা বের করা। তো সেটা হলো আমার এক্সটার্নাল ভ্যালিডেশন। তো ট্রেন এন্ড টেস্ট ডাটা সেট ইজ নট ফ্রম দ্য সেম সোর্স, বা সেম ডিস্ট্রিবিউশনও বলতে পারো। মানে কি, ধর তুই ক্যাট ভার্সেস নট ক্যাট এর একটা বের করতে পারছিস, মানে বানাচ্ছ ক্যাট ভার্সেস নট ক্যাট। এখন তুই যে ডাটা সেট গুলা ইউজ করলি, সেই ডাটা সেটের জন্য ধর তুই গুগল থেকে ক্যাটের অনেকগুলা ছবি ডাউনলোড করলি আর কি। তো সবগুলা ক্যাটের ছবি খুব সুন্দর ক্যামেরা দিয়ে তোলা, আশপাশে আর কিছু নাই, শুধু ক্যাটই আছে এরকম। বাট যখন তুই এটা রিলিজ করবি, মানুষ যখন ট্রেন করবে, তখন তারা নিজেদের ক্যামেরার ফোন দিয়ে বিড়ালের ছবি তুলতে পারে, আশপাশে আরো অন্যান্য জিনিসও থাকতে পারে। তো সেটা হলো দুইটা ডিস্ট্রিবিউশন আর কি ইমেজের। তো সেইখানে কিরকম রেজাল্ট করবে সেটা হলো আমার এক্সটার্নাল ভ্যালিডেশন। তো ট্রেন অ্যান্ড টেস্ট ডাটা সেট ইজ নট ফ্রম দ্য সেম সোর্স ইফ ভ্যালিডেশন ইজ গুড হিয়ার, মানে আমার যদি এক্সটার্নাল ভ্যালিডেশন যদি ভালো হয়, তাহলে আমার অ্যালগোরিদম ইজ ভেরি গুড। মানে এটা হলো আমার আলটিমেট চেক আর কি, মানে এটা ভালো হইলে ঠিক আছে। আচ্ছা, এটা লেখা আছে যেটা যা বললাম আর কি, একটা ভালো ভালো ক্যাট ডিস্ট্রিবিউশন, মানে ডিএসএলআর ক্যামেরাতে তোলা, এটা হয়তো বা ফোনের ক্যামেরাতে তোলা, এরকম। আচ্ছা, তো আমাদের কোনো আহ, আচ্ছা, তো অ্যাকচুয়ালি ঠিক ইনফরমেশন পাওয়ার, মানে ঠিক কিরকম পারফর্ম করছে তা জানার জন্য আমাদের টেস্ট ডাটা সেট সম্পর্কে কোনো প্রায়র ইনফরমেশন থাকা যাবে না।
টেস্ট ডাটা সেটটার হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, যার কোনো মিউ এবং সিগমা থাকবে না। তো আমার হলো ট্রেন ডাটা সেটের মিউ সিগমা ইউজ করে আমার টেস্ট ডাটা সেটকে আর কি স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, যেটা একটু শুরুতে বলছিলাম আর কি। তো এই যে এই মেথড ইউজ করবো আর কি, যে ট্রেন ডাটা সেটের উপর আমরা আর কি ফিট করব, সেই ভ্যালু ইউজ করে আমরা টেস্ট ডাটা সেটকে ট্রান্সফর্ম করব। আচ্ছা, ডাটা লিকেজ তো বললামই, যে ইনফরমেশন লিকস ফ্রম ট্রেনিং সাইড টু টেস্টিং সাইড। টেস্টিং সাইডের যে ইনফরমেশন সেটা যদি অ্যালগোরিদম জেনে যায় আগে থেকে, সেটাই ডাটা লিকেজ। আচ্ছা, আরেক ধরনের আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো আমরা সিনথেটিক ডাটা জেনারেট করতে পারি আর কি। মানে অনেক সময় দেখা যায় আমাদের ডাটা কম হয়ে যায় আর কি। তো তখন আমরা আমাদের আগের যে ডাটা থাকে সেটা ইউজ করে এই সিনথেটিক ডাটা জেনারেট করতে পারি, অথবা আমাদের ইমব্যালেন্স রেশিওকে ঠিক করার জন্য আমরা সিনথেটিক ডাটাটা জেনারেট করি আর কি। তো সিনথেটিক ডাটা জেনারেট করি আমাদের আগে যে ডাটা ছিল সেটা ইউজ করি। তো সেটা ইউজ করে যদি আমি নতুন ডাটা তৈরি করি, তো সেটা তো অবভিয়াসলি আমার আগের ইনফরমেশন ইউজ করেই তো করতেছি। তো তাদের মধ্যে সিমিলারিটি থাকবে অনেক বেশি। তো আমার যদি সিনথেটিক ডাটা যদি আমার টেস্টিং সেটে পড়ে যায়, তাহলে আমার কি হবে, সেই ডাটার একটা ইনফরমেশন দিয়ে তো আমার অ্যালগোরিদমটাকে ট্রেন করছি। তো তখন দেখা যাবে আমাদের টেস্টিং পারফরমেন্সটা অনেক বেশি হাই হয়ে যাবে, কারণ ডাটা লিকেজ হচ্ছে আর কি। তাহলে তাহলে সিনথেটিক ডাটা এটা তো খারাপ অ্যাকচুয়ালি নাকি? মানে টেস্টিং ডাটা তো ইউজ করতে পারবি না আর কি সিনথেটিক, মানে তুই সিনথেটিক ডাটা ইউজ করলি, ইউজ করে তুই ট্রেন করলি, কিন্তু সেটা ইউজ করে মানে কিন্তু তুই যখন টেস্ট করবি তখন ওইখানে সিনথেটিক ডাটা থাকা যাবে না আর কি। অ্যাটলিস্ট ট্রেনিং সাইডের ডাটা থেকে জিনিসটা সিনথেটিক হয়ে। উল্টা হয়ে গেল না? কি উল্টা হয়ে গেল? সিনথেটিক ডাটা আমরা, আচ্ছা না ঠিক আছে। মানে সিনথেটিক ডাটা মানে কি, যে তুই আর কি কপি করলি আর কি, আগের ইনফরমেশন থেকে একটু কপি করে নতুন ইনফরমেশন বানাইলি। And সেই সিনথেটিক ডাটা যদি সেই সিনথেটিক ডাটা দিয়ে যদি তুই টেস্ট করস, তো তো সেইটার একটা ইনফরমেশন ইউজ করে তো অ্যালগোরিদমটাকে ট্রেন করা হয়েছে। হ্যাঁ, তাইলে তো আমরা সঠিক রেজাল্টটা পাবো না। হ্যাঁ, মানে তখন আর কি আমার টেস্টিং পারফরমেন্সটা অনেক বেশি হাই হবে, মানে আমরা অ্যাকচুয়ালি আমাদের অ্যালগোরিদমটার ওই হবে আর কি, কি বলে, ডাটা লিকেজ হচ্ছে আর ওভার কি। ফিটিং দেখা। ওভার ফিটিং না, মানে মানে তুই একটা ফলস সেন্সে থাকবি, যে তুই ভাববি যে ও আচ্ছা আমার অ্যালগোরিদমটা ট্রেনিং ডাটা সেটা তো ভালো করতেছে, টেস্টিং ও ভালো করতেছে, কিন্তু তুই যখন আচ্ছা, রিয়েল রিয়েল ওয়ার্ল্ডে ডাটা দিবি তখন দেখবি যে খুবই খারাপ রেজাল্ট করতেছে। মানে এটা হলো আর কি ডাটা লিকেজ হওয়ার প্রবলেম আর কি। ডাটা লিকেজ হলে আর কি তুই দেখতেছস যে তুই কোনো আইডেন্টিফাই করতে পারতেছস না, মানে তুই ওভার ফিটিং আন্ডার ফিটিং কখন বলবি, যখন তোর ট্রেনিং আর টেস্টিং ডাটার মধ্যে পার্থক্য হবে বা খুবই কম হবে একটা আরেকটা। কিন্তু তুই এখানে দেখতেছস তোর দুইটাই খুবই হাই, কিন্তু তোর রিয়েল ওয়ার্ল্ডে যায় খুবই খারাপ। তো এটা হলো আর কি ডাটা বুঝতে লিকেজের পারছি। প্রবলেম আর কি।